গুড আফটারনুন স্টুডেন্ট। আমরা আজকে হ্যালো অ্যালকিনস এবং হ্যালো অ্যালকিনসের আমাদের যে বিষয়গুলো চলছিল তার একটা পার্ট আছে হিস্টোরিওকেমিস্ট্রি অর্থাৎ আলোক রসায়ন। এই হিস্টোরিওকেমিস্ট্রির মধ্যে আলোক রসায়ন পড়ছে। আমরা ক্লাস 11-এ আইসোমেরিজম মানে সমবায়বতা, বাংলায় বলে সমবায়বতা, এই আইসোমেরিজম বিষয়গুলো জেনেছিলাম। আমাদের এই হ্যালো অ্যালকিনস এবং হ্যালো অ্যালকিনস চ্যাপ্টারে যে প্রতিস্থাপন বিক্রিয়ার সময় পড়লাম তার আমরা আলোক রসায়নগুলো আলোচনা করিনি। আলোক রসায়নগুলো আলোচনা বুঝতে গেলে আমার এই আইসোমেরিজম বা হিস্টোরিওকেমিস্ট্রিগুলো আলোচনা করতে হবে। তো এসএন এবং এসএন2-তে হিস্টোকেমিক্যাল কি চেঞ্জ হয় এগুলো বুঝতে গেলে আমাকে আলোক রসায়ন বিষয়টা পড়তে হবে। তার আগে আমি একটু সংক্ষেপে বলে নিই যে ক্লাস 11-এ যেগুলো পড়েছিলাম আমরা আইসোমেরিজমের ভাগ, বিশেষ করে কনস্টিটিউশনাল বা গঠনগত আইসোমেরিজম বা স্ট্রাকচারাল আইসোমেরিজম, এগুলো আমরা জেনেছিলাম। তার মধ্যে কি কি ছিল? ফাংশনাল আইসোমেরিজম ছিল, ব্রাঞ্চের আইসোমেরিজম ছিল, মেটামরিজম ছিল, এগুলো ছিল, আর টটোমরিজম ছিল। তো ওগুলো আমাদের আর আলোচনার বিষয় নাই। নেক্সট আমরা দেখবো যে কনফিগারেশনাল আইসোমেরিজম, আর একটা হচ্ছে কনফর্মেশন। এই কনফিগারেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল আইসোমেরিজম, যে এটা হচ্ছে হিস্টোরিও আইসোমেরিজম বা হিস্টোরিওকেমিস্ট্রি। এই কনফিগারেশনের মধ্যে কি কি আছে? অপটিক্যাল আইসোমেরিজম আর জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, বা এটাকে বলা হয় পাই ডায়াস্ট্রোমেরিজম বা রিং ডায়াস্ট্রোমেরিজম। অপটিক্যাল আইসোমেরিজমটা আমাদের আলোচ্য বিষয় আজকে। অপটিক্যাল আইসোমেরিজম কারা? যে সমস্ত কিছু কিছু কম্পাউন্ড আছে যারা অপটিক্যালি অ্যাক্টিভ, তো সবাই নয়। এখন কারা অপটিক্যালি অ্যাক্টিভ, কারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ সেটা বুঝতে গেলে আমাকে কয়েকটা টার্মস বা কয়েকটা বিষয় জানতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে যে কিরাল বা কাইরাল, ইংরেজিতে বলে কাইরাল, কাইরাল বা কাইরালিটি, এই সম্বন্ধে আমাকে ধারণা রাখতে হবে। কাইরাল বা কাইরালিটি, আর একটা টার্ম আছে আকাইরাল, অর্থাৎ যারা কাইরাল নয় তারা হচ্ছে আকাইরাল। আর কি? যে মলিকুলগুলোর মধ্যে কোনগুলো কাইরাল এবং কোনগুলো আকাইরাল এগুলো জানতে হবে, তবে আমরা অপটিক্যাল অ্যাক্টিভিটি, অপটিক্যাল আইসোমেরিজমের ফর্মুলা বুঝতে পারব। আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের দুটো হাত আছে। এই হাতটা কিন্তু আমরা যদি দেখি একে অপরের মিরর ইমেজ বা প্রতিবিম্ব। প্রতিবিম্ব যদি হয় তাহলে এই হাতটা কি এই হাতের উপর নষ্ট হবে? একই রকম হবে? একই রকম হবে না, কারণ আমার হাতটা এখান থেকে এটা মিরর ইমেজ, এটা ধরা যাক একটা মিরর, তাহলে এই আমার হাত, এর মিরর ইমেজ এটা, এটা আমি তুলে আনছি, তুলে এনে দেখছি হুবহু কিন্তু মিলছে না। এটা কেন হচ্ছে? অর্থাৎ আমার দুই হাতের কিন্তু কনফিগারেশন একই নয়, কানেক্টিভিটি একই। এর মলিকুলগুলোর মধ্যেও কিন্তু এরকম কানেক্টিভিটি এক হওয়া সত্ত্বেও তাদের এরকম কনফিগারেশন বা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট এটা আলাদা হওয়ার জন্য একের অপরের মিরর ইমেজ অনেক সময় মেলে না বা সুপারইম্পোজেবল হয় না। একটা উদাহরণ দিচ্ছি যে ধরা যাক এটা একটা মলিকুল কার্বন, কার্বনের সঙ্গে যুক্ত আছে। আমি মিথেনের কথাই বলি আগে। মিথেনটা হচ্ছে একটা টেট্রাহেড্রাল অণু। টেট্রাহেড্রাল অণুকে কিন্তু আমরা এই দ্বিমাত্রিক বোর্ডে প্রকাশ করা খুব সহজ নয়। তাহলে সেটাকে প্রকাশ করতে গেলে আমাকে একটা বিশেষ সিস্টেম আসতে হবে, সেটাকে বলা হয় ফ্লাইং হুইল সিস্টেম। ফ্লাইং হুইলে কি হয়? দুটো বন্ডকে আমার প্লেনে রাখতে হবে, দুটো বন্ডকে প্লেনে রাখলাম। আমরা জানি যে কার্বন যে টেট্রাহেড্রাল, মিথেনটা হচ্ছে টেট্রাহেড্রাল অণু। এই কার্বনটা হচ্ছে sp3 সংকরণ, 4টে অরবিটাল আছে, সেগুলো টেট্রাহেড্রালি এরা স্পেসে থাকে বা অন্তরীক্ষে অবস্থান করে। তাহলে এই 4টে বন্ড, মিথেনের 4টে বন্ড আছে এরকম। আমরা বাকি দুটো বন্ডকে আমরা এইভাবে দেখাবো। এই মোটা মোটা এই যে গাঢ় রং যেটা দিচ্ছি আমি, ডিপ রং, গাঢ় রং দিচ্ছি, এইটা হচ্ছে বোর্ডের উপরে আছে, অর্থাৎ প্লেন। বোর্ডটা যদি আমরা প্লেন ধরি, প্লেনের উপর অবস্থান করে। আর ড্যাশ ড্যাশ যেগুলো আমি দাগ দিচ্ছি এগুলো হচ্ছে ড্যাশ লাইন, এগুলো হচ্ছে বোর্ডের নিচে আছে, অর্থাৎ প্লেনের উপরে আছে। এখানে হাইড্রোজেন দিলাম,
মডেলের অ্যাভেলেবল নেই এবং আজকে প্রজেকশন আজকে সম্ভবত দেখানো, তো সেই জন্য আমরা যদি পেনগুলোর সাথে দেখাই, এই পেনগুলো ধরা যাক চারটে বন্ড, চারটে হাইড্রোজেন আছে। এইভাবে আমরা দেখলাম যে দুটো বন্ড একই প্লেনে রাখলাম আর বাকি দুটো বন্ডকে একটা প্লেন থেকে উপরে এইভাবে রাখছি। এই বন্ডটাকে আমরা এইভাবে দেখাতে পারি, এইভাবে। তাহলে এই হাইড্রোজেন আর এই বন্ডটা হচ্ছে প্লেনের উপরে আছে, আর ওইটা পিছন দিকে যেটা আছে সেটা বোর্ডের উপরে আছে, অর্থাৎ প্লেনের উপরে আছে। এই হচ্ছে অবস্থা। তাহলে এই মিথেন অণুটা এর যদি আমরা রিফ্লেকশন দিই, রিফ্লেকশন দিলে কি হবে? রিফ্লেকশন দিলে এটা ধরা যাক মিরর বা আয়না, তাহলে এর রিফ্লেকশনে কি হবে? ও একই হবে, জাস্ট উল্টো। এই হাইড্রোজেন তাহলে এরা একে অপরের প্রতিবিম্ব। এবার যদি আমরা দেখি যে এই প্রতিবিম্বটা এখানে সুপারইম্পোজ করবে কিনা দেখি। তার মানে এই বন্ডটা হয়েছে এখানে, এই বন্ডটা এটা প্লেনে। আমরা মনে মনে একটু যদি ভাবি, কল্পনা করি, এটাকে এইভাবে যদি ঘুরিয়ে দিই, তাহলে দেখা যাবে যে এই দুটো মিলে যাচ্ছে, আর এইটা এর উপর বসবে আর এটা এর উপর বসবে। যেহেতু এই দুটো আইডেন্টিক্যাল পরমাণু, একই পরমাণু, সুতরাং সমস্যা হবে না। তাহলে এই মলিকিউলটার সঙ্গে এই মলিকিউলটা সুপারইম্পোজ করবে, তাহলে দে আর সুপারইম্পোজেবল। এখন আমরা যদি এই হাইড্রোজেনের জায়গায় আমি একটা ভিন্ন আমি অ্যাটম দিই, তাহলে একটা ক্লোরিন দিচ্ছি, এটা ক্লোরিন অ্যাটম দিলাম, তাহলে মিরর ইমেজে কি হবে? এই সামনে ক্লোরিন চলে আসবে। তাহলে এবার কি এরা সুপারইম্পোজ করবে একে অপরের মিরর ইমেজে? এখানে তিনটে অ্যাটম একই রকম আছে, সিএলটা আলাদা আছে, সিএলটা আমি আগে বসিয়ে দিলাম, বাকি তিনটে তো একই আছে, সুতরাং এরা সুপারইম্পোজ করবে। তাহলে দে আর অলসো সুপারইম্পোজেবল। এবার আমরা এই জায়গাটা আমরা যদি ব্রোমিন দিই, ক্লোরিনের বদলে আমরা যদি ব্রোমিন দিই, তাহলে কি হবে? ব্রোমিন দিলে আমি প্রথমে ব্রোমিন আর ক্লোরিনটাকে আমি সুপারইম্পোজ করে দিব, মিলিয়ে দিব। বাকি দুটো কিন্তু দেখা যাচ্ছে এই ছবির সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ সুপারইম্পোজ করছে। তাহলে এটাও সুপারইম্পোজ হয়ে যাচ্ছে। তাহলে এই ব্রোমিন দুটো গ্রুপ যদি ভিন্ন হয় তাহলে কিন্তু সুপারইম্পোজ করে গেল। এইবার আমরা যদি এখানে মিথাইল গ্রুপ দিই, আমি মিথাইল গ্রুপ দিচ্ছি, ME সংক্ষেপে লিখলাম, এটা মিথাইল গ্রুপ দিলাম। তাহলে মিথাইল গ্রুপ দিলে কি হবে? যে আমরা দেখতে পাচ্ছি যে এই অণুটার একটা পরিবর্তন হলো, কিরকম? যে চারটে ডিফারেন্ট অ্যাটম তৈরি হলো বা গ্রুপ আসলো, অর্থাৎ একটা ভিন্ন অ্যাটমের একটা পরিবেশ তৈরি হলো। এই কার্বনের সঙ্গে ব্রোমিন, মিথাইল গ্রুপ, Cl এবং হাইড্রোজেন আছে। এর ফলে কি দেখা যাচ্ছে? এর মিরর ইমেজটা জাস্ট অপোজিট হবে। এবার যদি আমরা এটা তুলে দেখাই, অর্থাৎ মডেল বানিয়ে দেখি, তাহলে দেখবো যে দে আর নট সুপারইম্পোজেবল, অর্থাৎ এখন কিন্তু আর একে অপরের উপর কিন্তু বসানো যাবে না। তাহলে দে আর নট কি হবে? দিস পিকচার, দে আর নট সুপারইম্পোজেবল, অর্থাৎ একে অপরের উপর এরা সুপারইম্পোজ করবে না। তাহলে এই মলিকিউলগুলো হচ্ছে কি, আমরা কি বলবো? কিরাল মলিকিউল বলবো, কিরাল বা কায়রাল মলিকিউল। অর্থাৎ যদি কোনো কার্বন পরমাণুর চারিদিকে চারটি অ্যাটম বা গ্রুপ যদি ডিফারেন্ট হয়, তাহলে তাদের কি হয়? তাদের মিরর ইমেজটা নট সুপারইম্পোজেবল হয়, অর্থাৎ সুপারইম্পোজ করে না। ফলে দে আর কল্ড, their relationship is mirror image, অর্থাৎ they are mirror image to each other। এই মলিকিউলগুলো হচ্ছে কিরাল মলিকিউল। আর যারা একে অপরের উপর বসে গেল বা সুপারইম্পোজ করলো, তাদের কি বলবো আমরা? তাদের বলবো আমরা অ্যাকায়রাল। তাহলে কিরাল আর অ্যাকায়রাল এই দুটো আমরা যদি বুঝলাম, এখন
এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোনো মলিকুলের মধ্যে কি কি উপাদান থাকলে কিরাল হবে আর কি কি না থাকলে সরি একটা মলিকুলের মধ্যে কি কি উপাদান থাকলে মলিকুলটা কিরাল হবে না মানে অ্যাকিরাল হবে সেটা আমরা একটু সংক্ষেপে দেখব। ক্লাস 11 এ একটু হয়েছিল। কি কি এলিমেন্ট অফ সিমেট্রি, তোমরা এলিমেন্ট অফ সিমেট্রি কথা শুনেছো, তাহলে এলিমেন্ট অফ সিমেট্রি কোন কোন এলিমেন্ট অফ সিমেট্রি যদি থাকলে সেই মলিকুলগুলো সুপারইম্পোজ করে যায়। এক নম্বর হচ্ছে প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি সিগমা, সিগমা প্লেন। এই প্লেন অফ সিমেট্রি অনেক ভাগ আছে, তোমরা জানবে। সিগমা ডায়াগোনাল আছে, সিগমা ইন্টারনাল আছে, বিভিন্ন প্লেন আছে। আমি সিগমাটা সংক্ষেপে বলি যে ধরো এটা মিথেন, আমরা যদি এই হাইড্রোজেন এই কার্বন আর এই হাইড্রোজেন মধ্যে দিয়ে একটা প্লেন কল্পনা করি, অর্থাৎ এই HC বন্ডটা এই প্লেনে আছে, তাহলে কি দেখতে পাচ্ছি এই দুটো প্লেনের বাইরে চলে গেছে। আর এই প্লেনটাকে যদি আমরা মিরর ধরি বা আয়না ধরি তাহলে কি হবে, মনে হচ্ছে এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনের মিরর ইমেজ। তাহলে বোঝা যাচ্ছে যে এই মলিকুলের মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি আছে। তাহলে এরকম ধরনের এলিমেন্ট অফ সিমেট্রি থাকলে সেই মলিকুলগুলো কি হবে, অ্যাকারাল, অর্থাৎ একটা সিমেট্রিক মলিকুল। এবার যদি বলি বেনজিন, 2 নম্বর আরেকটা সিমেট্রি আছে, সেন্টার অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি। একটা মলিকুলের কথা বলি, তোমার বইয়ে দেখা দেখবে যে আলফা ট্রুক্সিলিক অ্যাসিড, এর নাম আলফা ট্রুক্সিলিক অ্যাসিড। এর মধ্যে কি আছে, এটা সিরিজ গ্রুপ, এইচ গ্রুপ, এটা এই সিরিজ গ্রুপ। তবে তোমরা দেখো লক্ষ্য করো যে এই হাইড্রোজেনটা দেখো ঠিক এই হাইড্রোজেন কিন্তু ডায়াগোনাল অপোজিট। আমরা যদি মনে করি একটা লাইন ডট লাইনটা নিই তাহলে দেখবে যে তারা কানেক্ট হয়ে যাচ্ছে। এই পেজ গ্রুপটা কিন্তু এই পেজ গ্রুপের সঙ্গে ডায়াগোনালি কানেক্টেড, আমরা সেটা ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি। সিমিলারলি এই সিরিজ গ্রুপটা এই সিরিজ গ্রুপের সঙ্গে কানেক্টেড, আবার এই এইচটা এই এইচের সঙ্গে কানেক্টেড। তাহলে দেখো এই লাইনগুলো কিন্তু ডটেড লাইনগুলো কিন্তু একটা কেন্দ্রে মিলিত হচ্ছে। এরকম যদি কেস হয় তাহলে কিন্তু সেই মলিকুলের মধ্যে সেন্টার অফ সিমেট্রি থাকবে। আর সেন্টার অফ সিমেট্রি থাকলে কি হবে, এই মলিকুলটা অ্যাকিরাল হবে। নেক্সট আমাদের আছে অল্টারনেটিং অ্যাক্সেস অফ সিমেট্রি। এটাকে আমরা আই বলে করতে পারি, অবশ্য সেন্টার অফ সিমেট্রি। আর এই অল্টারনেটিং অ্যাক্সেস অফ সিমেট্রিকে এইটাকে আমরা কি বলবো, সিমেট্রি, এটাকে আমরা এসএন বা এটা আরেকটা নাম আছে রোটেশন রিফ্লেকশন, রোটেশন রিফ্লেকশন সিমেট্রি। আমি উদাহরণ হিসেবে এই মলিকুলটাকে আবার নিচ্ছি যে এর মধ্যে কোন ধরনের এসএন সিমেট্রি n = ab নাম্বার হবে, এসএন সিমেট্রি আছে না হবে। আসলে আপনি বলছি প্রজেক্টর আসছে, হ্যাঁ ঠিক আছে। তবে এই আলফা ট্রুক্সিলিক অ্যাসিড এটাকে যদি আমরা আবার আঁকি আমরা এখানে, CO-OH গ্রুপ দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে PH দিলাম, এখানে H দিলাম, এখানে H ডায়াগোনাল অপোজিট,
এখানে এইচ এখানে পিএইচ। আমার এখানে লেখা আছে কি যে রোটেশন রিফ্লেকশন। আমরা প্রথমে রোটেশন করব। এই মলিকিউলটাকে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা মনে মনে ভাবছি এখানে একটা অ্যাক্সিস আছে, অর্থাৎ এর মধ্যে একটা অ্যাক্সিস অফ সিমেট্রি আছে। এই অ্যাক্সিসটা আমরা 100 এই অ্যাক্সিস বরাবর আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিই। অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলে কি হয় দেখি। জাস্ট এটা যেদিকে আসবে তার উল্টো দিকে চলে আসবে। COH H, এটা হবে H COH, আর এই দিকের গ্রুপগুলো এদিকে চলে আসবে। অর্থাৎ এটা হবে H PH, এটা PH H PH ফিনাইল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সিসের নাম আছে C2 অ্যাক্সিস। এই 2 আসছে কি হবে যে আমরা 360 ডিগ্রি বাই 180 ডিগ্রি, অর্থাৎ n এর মান যদি এরকম হয় 2 হয় তাহলে সেটা হচ্ছে C2 অ্যাক্সিস। কারণ আমরা 180 ডিগ্রি ঘুরিয়েছি। এবার আমরা করব যে রিফ্লেকশন, অর্থাৎ এখানে SN ইকুয়াল টু অপারেশন করছি আমরা যে C2 অ্যাক্সিস করলাম ইনটু অ্যাকচুয়ালি ইনটু না, এটা অপারেশনটা হচ্ছে রিফ্লেকশন সিগমা প্লেন বরাবর সিগমা হরাইজন্টাল। আমরা একটা হরাইজন্টাল প্লেন কল্পনা করি, অনুভূমিক প্লেন। এবার এটা রিফ্লেক্ট করছি, তো রিফ্লেক্ট করলে কি হবে যে মিরর ইমেজটা পাবো আমরা সেটা এরকম পাবো। অর্থাৎ ওই দিকে কি আছে PH মানে H PH, এইদিকে কি আছে H COH, তাহলে এখানে কাছাকাছি মিরর হবে COH গ্রুপ, এটা H হবে। আর এইদিকে আছে কি PH H, তাহলে দেখা যাচ্ছে এই দিকটা হচ্ছে H আর নিচেরটা হবে COH। তাহলে এইটার সঙ্গে এইটা দেখা যাচ্ছে এক্স্যাক্টলি একই রাউন্ড, তাহলে এরা কিন্তু এক্স্যাক্টলি একই রকম প্লাস আইডেন্টিক্যাল সেম। তাহলে এরকম যদি হয় অর্থাৎ ইনডিস্টিংগুইশেবল যদি এরকম পিকচার পাওয়া যায় তাহলে বুঝতে হবে তার মধ্যে SN অ্যাক্সিস অফ সিমেট্রি আছে। এই SN অ্যাক্সিসের নাম এক্ষেত্রে কি হবে S2 অ্যাক্সিস অফ সিমেট্রি, কারণ এখানে একটা C2 অ্যাক্সিস অফ সিমেট্রি আছে। তাহলে আমরা দেখব যে এই আলোচনা থেকে বুঝলাম এই তিন ধরনের এলিমেন্টাল সিমেট্রি যদি কোনো মলিকিউলে থাকে তাহলে তার সেই মলিকিউলটা কি হবে কিরাল হবে না। আর তিন ধরনের যদি সিমেট্রি অনুপস্থিত থাকে তাহলে সেই মলিকিউলটার কিরাল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা দেখি এবার কিরালিটির কি কি শর্ত আছে। তাহলে ওই সমস্ত সিমেট্রিগুলো থাকলে কিরাল হবে না। তাহলে আর কি হবে যে স্টিরিওজেনিক সেন্টার একটা টার্ম আছে, স্টিরিওজেনিক সেন্টার বা আমরা এটাকে অ্যাসিমেট্রিক সেন্টার বলতে পারি। অ্যাসিমেট্রিক সেন্টার কোন কিরাল মলিকিউলের মধ্যে যদি এই স্টিরিওজেনিক সেন্টার বা অ্যাসিমেট্রিক সেন্টার থাকে তাহলে সেটা কিরাল হতে পারে। অর্থাৎ কোন মলিকিউলের মধ্যে যদি স্টিরিওজেনিক সেন্টার বা অ্যাসিমেট্রিক সেন্টার থাকে তারা কিরাল হতে পারে, নিশ্চিতভাবে কিন্তু কিরাল নাও হতে পারে। এরকম উদাহরণ আছে, দেখা যাচ্ছে যেখানে স্টিরিওজেনিক সেন্টার আছে অথচ মলিকিউলটা কিরাল নয়, এরকম উদাহরণ আছে। এজন্য আমরা কি বললাম যে স্টিরিওজেনিক সেন্টার থাকলে যে সেটা কিরাল হবে আবার নয় হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে স্টিরিওজেনিক সেন্টারটা কি? ওই একই গল্প, অর্থাৎ কার্বনের চারিদিকে যদি ডিফারেন্ট ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে তাহলে A B C D ডিফারেন্ট গ্রুপ থাকে তাহলে এই কার্বনটাকে কি বলবো আমরা স্টিরিওজেনিক সেন্টার বা অ্যাসিমেট্রিক সেন্টার বলবো। এটা কি বলবো আমরা স্টিরিওজেনিক সেন্টার। কোন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে নিম্নলিখিত অণুগুলির মধ্যে স্টিরিওজেনিক সেন্টার গুলো আইডেন্টিফাই করো, অ্যাসাইন করো, হয়তো এরকম স্টার চিহ্নিত করো বলতে পারি, স্টার চিহ্নিত। তাহলে আমরা এই কার্বনটাকে আমরা বলতে পারি যে এটা একটা স্টিরিওজেনিক সেন্টার, কারণ ডিফারেন্ট আছে। মনে রাখতে হবে কোন মলিকিউলে যদি একটা কার্বন থাকে আর সেই কার্বনটা যদি কার্বনের সঙ্গে যদি ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে চারটে তাহলে সেই কার্বনটা কিন্তু অবশ্যই কিরাল, সেই মলিকিউলটা কিন্তু অবশ্যই কিরাল মলিকিউল হবে। তবে একাধিক কার্বন সেন্টারের ক্ষেত্রে সেটা বলা যাবে না, নাও হতে পারে। যেমন মেসোটার্ট্রিক অ্যাসিড আছে যেখানে দুটো কিরাল সেন্টার থাকা সত্ত্বেও
দুটো স্টেরোজেনিক সেন্টার থাকা সত্ত্বেও তারা কিন্তু অ্যাজ এ হোল মলিকিউলটা কিন্তু একই রকম। আমরা দেখব পরে উদাহরণ। এখন কয়েকটা উদাহরণ দেবো আমি, সেগুলো দেখবো যে কোনগুলোর ক্ষেত্রে আমরা স্টেরোজেনিক সেন্টার কিভাবে আইডেন্টিফাই করব। আমরা এই উদাহরণটা দেখি যে এর মধ্যে কোনো স্টেরোজেনিক সেন্টার আছে কিনা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই কার্বনের সঙ্গে এটা একটা কার্বন, এর সঙ্গে একটা গ্রুপ আছে, এই একটা গ্রুপ আছে, অর্থাৎ এখানে একটা মিথাইল গ্রুপ আছে, আর এখানে OH গ্রুপ আছে, আর এর সঙ্গে একটা হাইড্রোজেন আছে যেটা দেখানো হয়নি। তো আমরা যদি পুরো সমীকরণটা মানে পুরো সংকেতটা লিখি তাহলে কি হবে? সংকেতটা এরকম হবে, অর্থাৎ এটা ইকুইভ্যালেন্ট টু CH2 বন্ড সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH, এই হাইড্রোজেন এইভাবে দেখাচ্ছে, আলাদা দেখাচ্ছে, OH বন্ড CH3। তাহলে আমরা কি বলেছিলাম? যদি কোনো অণুর মধ্যে উপস্থিত কার্বনের সঙ্গে চারটে ডিফারেন্ট গ্রুপ থাকে তাহলে সেই কার্বনটা কি বলবে? স্টেরোজেনিক সেন্টার বলবে। তাহলে এখানে একটা গ্রুপ আছে, এখানে একটা গ্রুপ আছে, এটা ভিনাইল গ্রুপ, এটা মিথাইল গ্রুপ, এটা OH গ্রুপ, এটা হাইড্রোজেন। তাহলে চারটে ডিফারেন্ট গ্রুপ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এই কার্বনটা কিন্তু স্টেরোজেনিক সেন্টার, অর্থাৎ মলিকিউলটা কি কাইরাল স্টেরোজেনিক সেন্টার আছে। আমরা আরেকটা অন্য কথা বলি, সেটা হচ্ছে এই উদাহরণটা এক্সাম্পল দিচ্ছি আমরা যে এরকম আছে, বলছে এখানে যে কোন কোন এগুলো এটা এরকম গঠনটা এরকম আছে, বলা হচ্ছে যে কোন কোন কার্বনগুলো স্টেরোজেনিক সেন্টার বা অ্যাসিমেট্রিক সেন্টার সেটা তোমরা অ্যাসাইন করো বা চিহ্নিত করো। তাহলে আমরা প্রথম থেকে দেখি, এই কার্বনটাকে দেখি, এই কার্বনটার সঙ্গে কি আছে যুক্ত? এখানে একটা অবশ্যই হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এই গ্রুপটা হচ্ছে মিথাইল গ্রুপ, এটা মিথাইল গ্রুপ। আমরা যদি এবার লিখি অণুটাকে তাহলে কি হবে? এই হাইড্রোজেন CH2 তাহলে ক্লিয়ার হবে, CH হাইড্রোজেন দেখাচ্ছে হবে CH3 বন্ড CH2 বন্ড CH3। তো এই কার্বনটা কি অ্যাসিমেট্রিক কার্বন হবে বা স্টেরোজেনিক সেন্টার আছে এর মধ্যে? এটা কিন্তু স্টেরোজেনিক সেন্টার নয়, কারণ দুটো একই রকম গ্রুপ হয়ে গেছে, একটা কার্বনের সঙ্গে চারটে ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে, তো দুটো একই রকম গ্রুপ হয়ে গেছে, দুটো মিথাইল গ্রুপ হয়েছে, সুতরাং এই কার্বনটা অ্যাসিমেট্রিক সেন্টার বা স্টেরোজেনিক সেন্টার হিসেবে বিবেচিত হবে না। নেক্সট কার্বনটা কি দেখতে পাচ্ছি? নেক্সট কার্বনটা হবে না, আগেই বাদ, কারণ এখানে দুটো হাইড্রোজেন অর্থাৎ দুটো একই রকম গ্রুপ আছে। তারপরটা তাই, তারপরটা আমরা দেখবো এই কার্বনটা দেখবো, এই কার্বনটা কিন্তু কি আলাদা দেখতে পাচ্ছি, এখানে মিথাইল গ্রুপ আছে, এখানে মিথাইল গ্রুপ আছে, এখানে হাইড্রোজেন আছে, আর এখানে প্রোটো গ্রুপ আছে। তাহলে কিন্তু দেয়া ডিফারেন্ট, অর্থাৎ এই চারটে গ্রুপ কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই কার্বনটা কিন্তু স্টেরোজেনিক সেন্টার, তাহলে আমি সেটা মার্ক করলাম স্টার চিহ্ন দ্বারা। তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে যে নিম্নলিখিত অণুগুলির মধ্যে কোনটি মধ্যে স্টেরোজেনিক সেন্টার আছে বা কোন মলিকিউলটি কিরাল কোনটি অ্যাকিরাল, আমরা এভাবে চিহ্নিত করব। ঠিক আছে?